হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। হাজির আছেন আওয়ামী সরকারের 13 নেতা ও আমলা। ভারত বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টায় হাসিনা। আল জাজিরাকে ডক্টর ইউনূস রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলছে। সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে মতপার্থক্য। সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় প্রস্তাবনা রেখে যাওয়ার আহ্বান। নারায়ণগঞ্জের পাড়া মহল্লায় মাদকের রাজত্ব। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে কেনাবেচা। ভাগ পান রাজনৈতিক নেতারাও। ইদানিং মাদকের ব্যবসা বেড়ে গেছে, মাদক গ্রহণকারী বেড়ে গেছে। পুলিশ এবং যৌথ বাহিনী এখানে যদি পরিষ্কারভাবে তারা উদ্যোগ নেয় তাহলে মাদকের এই যে বিস্তার অনেকখানি কমে আনা সম্ভব। ইউএফা নেশনস লিগের হাই ভোল্টেজ ম্যাচে ইতালিকে হারিয়েছে ফ্রান্স। বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ইসরায়েলের কাছে বেলজিয়ামের হার। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব সহ 14 জনকে ট্রাইব্যুনালে আনার কথা থাকলেও 13 জনকে হাজির করা হয়। অন্য মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। সোমবার সকালে তাদেরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়। এ সময় শেখ হাসিনাকে কেন গ্রেপ্তার করা সম্ভব হলো না এ নিয়ে উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। পরে এসব তথ্য গণমাধ্যমকে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শুনানিতে আদালত কি বলেছেন বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, এই যে ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, যাদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদের মধ্যে থেকে কিন্তু আপনি ইতোমধ্যেই জেনে গিয়েছেন যে 14 জনের মধ্যে 13 জন উপস্থিত হয়েছেন। যে আব্দুর রাজ্জাক আসেননি, তো 13 জন আদালতে উপস্থিত হওয়ার পর তারা আসলে তাদের যে আসামি পক্ষে তাদের যে আইনজীবীরা আছেন তাদের সাথে আসলে কথাবার্তা বলেন এবং এরপর বিচার কাজ শুরু হয়। তো প্রথমেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান যে যেহেতু এহসানুল হক সমাজিকে বিশেষভাবে প্রসিকিউশনে রাখবেন তো সরকার, এর ফলে এহসানুল হক সমাজি কিন্তু আজকে তৌফিক এলাহি, ফারুক, জুনাইদ আহমেদ পল্লব, সালমান এফ রহমান, আনিসুল হক এদের আইনজীবী ছিলেন এবং তারই প্রেক্ষিতে তিনি আসামি পক্ষের আইনজীবী থাকতে পারবেন না, কারণ তাকে প্রসিকিউশনে বিশেষভাবে রাখবেন। তো এরপর আদালত তার যে এহসানুল হক সমাজের আসামি পক্ষের আইনজীবী নাকচ করে দেন এবং এরপর মোহাম্মদ আব্দুর রহমান তিনি দীপুমণি এবং হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে দেন এবং আদালত ওকালতনামা সিগনেচার করেছেন এবং ওকালতনামা গ্রহণও করেছেন। এরপর যেটি হয়েছে সেটি আস্তে আস্তে যে চিফ প্রসিকিউটর এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র জুলাই আগস্ট গণহত্যায় কিন্তু নয়, তিনি যে 16 বছরে যে নির্যাতন চালিয়েছেন, যে নির্মম নির্যাতন চালিয়েছেন, গুম হত্যা কাণ্ড চালিয়েছেন, বিভিন্ন ধরনের অপব্যবহার চালিয়েছেন, সেটি শুধুমাত্র কোনো খাতে নয়, প্রত্যেকটি খাতে, যে শিক্ষা খাত থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় খাতে এবং তার নিজের স্বার্থের জন্য যে বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ সংগঠন চালিয়েছেন সেটি কিন্তু চিফ প্রসিকিউটর তুলে ধরেছেন এবং তার যে শেখ হাসিনা যে স্বৈরাচার রূপে পরিণত হয়েছেন সেটির জন্য যে এই 13 জন আসামি রয়েছেন, তার পিছনে যে 13 জন আসামি রয়েছেন সেটিও তিনি প্রকাশ করেছেন। এরপর তিনি জুলাই আগস্ট গণহত্যায় যে নিপীড়ন চালিয়েছেন তিনি এটি বর্ণনা দিয়েছেন। এরপর যে শেখ হাসিনার আমলে যে বিচারপতি খায়রুল হকের যে ষোড়শ সংশোধনীর যে রায়টি হয়েছিল সংশোধনী, সেটির কথা বলেছেন। এরপর
বিভিন্ন রায় দিয়ে হচ্ছে শেখ হাসিনা যেভাবে নির্যাতন চালিয়েছেন সেটির কথা বলেছেন। তো এখন আপাতত যেই আমরা শুনানিতেই রয়েছি, শুনানিতে হচ্ছে শেষ পর্যন্ত যেটি কথা হয়েছিল যে আদালত ট্রাইব্যুনাল জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনা যায়। তো প্রসিকিউশন জানিয়েছেন যে সরকার বলেছে যে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আসলে শেখ হাসিনাকে গ্রেফতারের ব্যবস্থা করা হবে, যেহেতু আজকে তাকে গ্রেফতারে আনা কথা হয়েছিল। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তন্নি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার যুক্ত হয়েছিলেন সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ম অনুযায়ী ফেরত চাওয়া হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া একসঙ্গে চলছে। লুৎফর কবিরের রিপোর্ট। এবারের জলবায়ু সম্মেলন COP29-এ অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয় মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্বকে এখনই সজাগ হওয়ার আহ্বান জানান। সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশে আগাম নির্বাচন, সংস্কার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলাপ হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে। Complained about her doing that because this kind of destabilizes Bangladesh because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. Legal process going on, and he is found guilty, and definitely she will be asked for repatriation. বাংলাদেশের নির্বাচন ও সংস্কার নিয়ে প্রশ্ন রাখেন আল জাজিরার সাংবাদিক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলছে, তবে জনগণ যখন চাবে তখনই নির্বাচন হবে। It's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. You have a chance, you didn't take it. ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর দুর্নীতিতে নিমজ্জিত ছিল বাংলাদেশ, যা মেরামতে সময় লাগবে বলে মনে করেন তিনি। Kind of deep in corruption. নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে আছে কিনা এমন প্রশ্ন নাকচ করে দেন প্রধান উপদেষ্টা। No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে কিনা বিষয়টিকে মিথ্যা প্রচারণা উল্লেখ করে বলেন, বর্তমানে সংখ্যালঘুরা নিরাপদে আছে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। It has totally baseless propaganda. It's unfortunate. Most of these propaganda originates from Indian side, for whatever reason it may be, to keep this tension alive probably. But in reality it doesn't exist. ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো ফাটা পড়বে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা। I had no problem with him. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই আদেশ দেন। আসামিরা অন্য হত্যা মামলায় রিমান্ডে থাকায় শামীম হত্যা মামলায় রিমান্ডের শুনানি পরবর্তীতে হবে বলে জানান বিচারক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ধানমন্ডি 27-এ গুলিতে ভিকটিম শামীমের মৃত্যু হয়, তবে রিমান্ড শুনানির দিন এখনো পর্যন্ত ধার্য করা হয়নি। ধানমন্ডি 27 নম্বরে বৈষম্য ছাত্র আন্দোলনে গুলি করে শামীম নামে একজনকে 13 বছর বয়সী ছাত্রকে হত্যা করে। এই মামলায় সাদেক খান ও নজরুল ইসলাম মজুমদার তাদেরকে বিজ্ঞ আদালতে রিমান্ডের জন্য আনেন। বিজ্ঞ আদালত বলছেন যে আরেকটা মামলা যেহেতু রিমান্ডে আছেন সেহেতু আজকে রিমান্ড শুনানি হবে না, অন্যদিন রিমান্ড শুনানি হবে। সংবিধান সংস্কার নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ বলছেন সংবিধান সংস্কার সম্ভব, আবার কারো মত সংসদের অনুমোদন ছাড়া সংবিধানের কোনো ভিত্তি নেই, তাই সংবিধান কার্যকর অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। তবে সবারই দাবি, কোনো দল বা সরকারের প্রয়োজনে নয়, সংস্কার হতে হবে জনগণের জন্য। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
1972 সালের 4 নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সালে তা কার্যকর হয়। এরপর বিভিন্ন প্রয়োজনে 17 বার সংবিধান কাটাছেঁড়া করে শাসক গোষ্ঠী, যেখানে জনগণ নয় নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে তারা। তবে 5 আগস্ট রাজনীতির পট পরিবর্তন হলে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে ঢেলে সাজানোর যেসব পরিকল্পনা ঘোষণা করেছে তার অন্যতম হলো সংবিধান পরিবর্তন কিংবা পুনর্লিখন। পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কমিশন করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবই তো হচ্ছে এই যে হাজার হাজার মানুষের আত্মদানের ফসল, তো একটি ফ্যাসিবাদী ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ের। তবে পরিবর্তনের পদ্ধতি এবং মাত্রা নিয়ে তৈরি হয়েছে মতভেদ। কেউ বলছেন সংবিধান সংশোধন বা সংস্কার করতে হবে, আবার কারো চাওয়া পুনর্লিখনের মাধ্যমে সম্পূর্ণ নতুন সংবিধান। এ নিয়ে মতপার্থক্য রয়েছে আইনজীবীদের মাঝেও। এক পক্ষ বলছে সংবিধান সংস্কার সম্ভব অধ্যাদেশের মাধ্যমে, যেভাবে 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয় কোথাও কোথাও লেখা ছিল না। সব রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে এটা করা হয়েছে, পরবর্তী সংসদ অ্যাপ্রুভাল দিয়েছে। এখন আমাদের প্রেসিডেন্ট আছে, অধ্যাদেশের মাধ্যমে হবে। 71-এ কারা অ্যাপ্রুভাল দিয়েছে আমাদের সংবিধান? যারা পাকিস্তান পার্লামেন্টের জন্য এমপি নির্বাচিত হয়ে গেছে। সেটা তো আরও কঠিন ছিল। পাবলিক ইন্টারেস্ট প্যারামাউন্ট কনসিডারেশন। তবে বর্তমান সংবিধান অনুযায়ী সংশোধনের ক্ষমতা একমাত্র সংসদের, তাই নতুন সংসদ গঠন না হওয়া পর্যন্ত সংবিধান সংশোধনী কার্যকর হবে না বলে জানান সিনিয়র আইনজীবীরা। কোনো দলীয় দৃষ্টিকোণের বাইরে গেলে জাতির বৃহত্তর স্বার্থে যদি কিছু করা যায়, তাইলে এখনই সময় এবং এখনই করা যেত বা করা যাবে, এরপরে কিন্তু হবে না। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় প্রস্তাবনা রেখে যাওয়ার আহ্বান জানান তারা। পুনর্লিখন করলাম, সেই পুনর্লিখিত সংবিধানের ম্যান্ডেটটা কে দিবে? সুতরাং এই সমস্ত প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন প্রতিটি পদে পদে থাকবে। এর একটাই মাত্র সমাধান হচ্ছে, এই সরকারের পক্ষ থেকে আমি প্রত্যাশা করব তারা কিছু প্রস্তাবনা দিবেন, যেটা পরবর্তীতে রাজনৈতিক সরকার ঐক্যমতের ভিত্তিতে সেটি কার্যকর করবেন। কোনো দল বা বিশেষ গোষ্ঠী নয়, জনগণের স্বার্থেই সংবিধান সংস্কার করা হবে, এমনটাই আশা সবার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মহাসড়ক পেরিয়ে নারায়ণগঞ্জের পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ছে মাদক। প্রকাশ্যে চলে বেচাকেনা। স্থানীয়রা বলছেন শুধু শহরতলিতেই প্রতিদিন কোটি টাকার মাদক বিক্রি হয়। ভাগ পান সরব থাকা বহু দলের নেতারাও। এমনকি রাজধানী ঢাকা সহ আশেপাশের মাদক চোরাচালান হয় এই পথেই। তবে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিল্লাল হোসেনের তথ্যছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। হাটবাজারের মতোই এভাবেই প্রকাশ্যে দিনরাত মাদক বিক্রি চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি এলাকায়। চানমারির মতো নগরীর 2 নম্বর রেলগেট, নতুন জিমখানা, চাষারা রেল স্টেশন থেকে ইসদাইর পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে হয় মাদক বেচাকেনা। মূলত স্থানীয় নেতা ও পুলিশের সোর্সদের সঙ্গে সখ্যতা গড়ে টাকার বিনিময়ে চলে মাদকের ব্যবসা। ফলে মাদক কারবারিরা নিজেদের ক্ষমতাধর মনে করে। আবার মাদক বিক্রির ভাগবাটোয়ারা নিয়ে চলে বাকবিতণ্ড, মারামারি। স্থানীয়রা বলছেন প্রশাসন কঠোর না হলে মাদক নির্মূল করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শিথিলতার কারণে ইদানিং মাদকের ব্যবসা বেড়ে গেছে, মাদক গ্রহণকারী বেড়ে গেছে এবং ছিনতাই, চাঁদাবাজি এর কারণে বেড়ে গেছে। থানার মধ্যে এগুলির পরিষ্কার তালিকা রয়েছে এবং পুলিশ এবং যৌথ বাহিনী এখানে যদি পরিষ্কারভাবে তারা উদ্যোগ নেয়, তাহলে মাদকের এই যে বিস্তার অনেকখানি কমিয়ে আনা সম্ভব। ছোটখাটো মাদক ব্যবসায়ী যে আমরা ধরে ধরে নিয়ে গেলাম, আবার ছেড়ে দিলাম, আবার তারা জামিন বেরিয়ে এসে আবারও সেই ব্যবসায় তারা জড়িত হয়। আসলে মাদকের মূল জায়গা যেটা, মূল উৎসটা বন্ধ করা উচিত। মাদক বিক্রি করে কে যদি নাম বলি তাহলে বোঝেন যে কোনো মানুষের কল্লা থাকবো একদিকে আর দেহ থাকবো বোঝেন আরেক দিকে। শুধু শহরতলিতেই নয়, রূপগঞ্জের চনপাড়া, দড়িকান্দি, বন্দরের ময়মনসিংহপট্টি, বাবুপাড়া ও সোনারগাঁয়ের সাদিপুর, বানিচিনি, গুহাট্টা ও 2500-এর বালিয়াপাড়া ও বিষ্ণন্দী এলাকাতে প্রকাশ্যে চলে এমন মাদকের হাট। পুলিশ সুপার বলছে মাদক কারবারিদের তৎপরতা বাড়লেও এখন মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এখন আমাদের পুলিশ পরিপূর্ণভাবে সক্ষমতার সাথে মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে আমরা 2 বড় চালানের মাদকও উদ্ধার করেছি
পাশাপাশি আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান আরো অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের ঠাঁই এই নারায়ণগঞ্জের মাটিতে হবে না। এদিকে মাদক নির্মূলে প্রশাসনের ব্যর্থতা কোথায় তার খোঁজ করা হচ্ছে বলে জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। আমরা ছোট হোক বড় হোক মাদক ব্যবসায়ীদের তাকে আমরা ছাড় দেবো না, বড়ও ধরবো ছোটও ধরবো, কাউকে আমরা ছাড় দেবো না। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যাকে পাওয়া যাবে যেখানে পাওয়া যাবে আমরা অ্যারেস্ট করবো। যৌথ বাহিনী অভিযান করলে মাদক নির্মূল করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্রেশ পেপার অ্যান্ড পাল্প তৈরির কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার ভোর 5টায় সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান ফ্রেশ পেপার অ্যান্ড পাল্প নামের একটি টিস্যু তৈরির কারখানার গোডাউনে আগুন লাগে। কারখানার শ্রমিকরা জানায়, বিপুল পরিমাণে কাঁচামাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু থাকায় আগুনের শিখা বেড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল। আমাদের আশেপাশের মোট 6টা স্টেশন থেকে 12টি ইউনিট আসে পরপর এবং এসে একযোগে কাজ করতে থাকি। তো আমাদের সাথে মেঘনা গ্রুপের যে ফায়ার ফাইটিং টিম তারাও আমাদের সাথে কাজ করেছেন এবং আমরা সবাই মিলে কাজ করে আমরা আগুনকে মোটামুটি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। কুড়িগ্রামে সরকার নির্ধারিত মূল্যে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আলু বীজ। এতে জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা দেখা দিয়েছে। খরচ বেড়ে যাওয়ায় আবাদ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অনেক প্রান্তিক কৃষক। বাজারে বীজ আলুর দাম কিছুটা বেশি হলেও লক্ষ্যমাত্রা অর্জনের আশা কৃষি বিভাগের। সহকর্মী জুয়েল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলু আবাদের জন্য কেউ জমিতে দিচ্ছেন হাল চাষ, কেউ করছেন পরিচর্যা, আবার কোথাও কোথাও চলছে আলু বীজ বপন। এই দৃশ্য কুড়িগ্রামের চরাঞ্চলের। পরপর 2 বছর আলুর ভালো দাম পাওয়ায় এবারও আশাবাদী চাষিরা। এতে জেলায় বাড়ছে আগাম আলু চাষ। তবে প্রান্তিক কৃষকদের কপালে এখনো দুশ্চিন্তার ভাঁজ। তারা বলছেন, সরকার বীজ আলুর দাম 68 টাকা কেজি নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 100 টাকায়। পাশাপাশি উচ্চ মূল্যে সার, কীটনাশক ও সেচ দিয়ে আলু আবাদ কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। তাই কম দামে বীজ আলু সহ অন্যান্য উপকরণ চান প্রান্তিক কৃষকরা। সরকারের কাছে বারবার আমার অনুরোধ, যেন আলুর বীজের দামটা, সারের দামটা, ওষুধের দামটা একটু কমায় দেয়, তাহলে এলাকার মানুষ আবাদ করে খেতে পারবে, কম দামে বিক্রি করতে পারবে। সরকার যদি আমাকে কম দামে বীজ দিত, তাহলে এই জমিতে আমরা আলু লাগাইলাম হয়। আলু লাগাইলে আমার জমিও ভালো হতো, আলুও হতো, আমরাও সফল হইতাম। যদি একটু কম দামত পেলাম হয়, তাহলে মনে করো খরচটা কম হইলে মানুষ মনে করো কিনি খাবার পেলে হয়, দামটা একটু সেভ পেলে হয়। কিন্তু এলা একটু খরচ বেশি পড়ে যাবেছে, তো আমারও পোষায় না। বাজারে দাম কিছুটা বেশি হলেও কৃষক, হিমাগার, বিএডিসি সহ বেসরকারি সংস্থার সংস্করণ করা বীজে আলু আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে কৃষি বিভাগ। চরাঞ্চলে আমাদের আগাম আলু আবাদ শুরু হয়ে গিয়েছে এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আমাদের এই তারা যেন সময় মতো উপকরণ প্রাপ্ত হন এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। জেলায় এবছর 7100 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে বীজের প্রয়োজন হবে 12,000 মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি সহ জেলার 5 হিমাগারে সংরক্ষিত আছে 6,500 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাত্র 1,500 ফুট রানওয়ের অভাবে চালু করা যাচ্ছে না বগুড়া বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। রাজনৈতিক সদিচ্ছার অভাব নাকি ভৌগোলিক বৈষম্যের কারণে 2 যুগেও চালু হয়নি বিমানবন্দরটি, তার উত্তর নেই কারো কাছে। অথচ আকাশপথ খুললে শুধুমাত্র ব্যবসা ও পর্যটন ক্ষেত্রেই 2,500 বছরের সভ্যতা নগরী দিচ্ছে অপার সম্ভাবনার হাতছানি। তাই দ্রুত বিমানবন্দর চালুর দাবি বগুড়াবাসীর। সঞ্জু রায়ের প্রতিবেদন। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া। গুরুত্বপূর্ণ কলকারখানা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াঙ্গন কিংবা পর্যটন খাত সব দিক থেকেই এগিয়ে এই জেলা। তবে উন্নয়নের প্রশ্নে বরাবরই যেন পিছিয়ে 2,500 বছরের সভ্যতার নগরী।
জেলা সদরের এরুলিয়ায় 600 ফুট প্রস্থ আর 4500 ফুট রানওয়ের একটি বিমানবন্দর থাকলেও 2 যুগেও এ রানওয়েতে স্পর্শ করেনি কোনো যাত্রীবাহী বিমান। 90-এর দশকে বাণিজ্যিক বিমান চলাচলের উদ্দেশ্যে 110 একর জায়গায় 22 কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটি নির্মাণ হলেও লোকসানের সংখ্যায় আর চালুই করা হয়নি। এখন সেটি ব্যবহৃত হচ্ছে বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল হিসেবে। সবকিছু থেকেও বাণিজ্যিক বিমান চালুর উদ্যোগ না নেয়ার আক্ষেপ বগুড়াবাসীর। বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের রাজধানী এবং আপনারা জানেন বগুড়া কিন্তু একটা বাণিজ্যিকভাবে অনেক একটা গুরুত্বপূর্ণ স্থান। সার্বিক বিবেচনা করে কিন্তু বগুড়া এয়ারপোর্টটা অনেক বেশি দরকার। আমরা বড় ভালো টিম নিয়ে আসতে পারিনি শুধু স্টেডিয়ামের কারণে। তো আমাদের প্রাণের দাবি, বগুড়াবাসীর সবার দাবি একটা এয়ারপোর্ট। বগুড়ার বিভিন্ন শিল্প কারখানা থেকে বছরে 1000 কোটি টাকার পণ্য রপ্তানি হয় বিদেশে। আকাশপথে যোগাযোগ নিশ্চিত করা গেলে এই শহর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। এয়ারপোর্টটা হলে পরে আমাদের এক্সপোর্ট এরিয়াটা আরো বেড়ে যাবে এবং আমরা আশা করি যে আমাদের মেজর একটা বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনৈতিক যোগ হবে, দেশে যেতে যোগ হবে। রাজনৈতিক নেতারা বলছেন শুধু রাজনৈতিক বৈষম্যের কারণেই বারবার আশা দিয়েও চালু করা হয়নি বিমানবন্দরটি। এটা টোটালি রাজনৈতিক একটি কারণ। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা বগুড়ার কোনো উন্নয়ন চায়নি। বগুড়ায় যারা আওয়ামী লীগ করেছে তাদের পকেটই ভরেছে, তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, আমাদের বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। মাত্র 1500 ফুট রানওয়ে নির্মাণ করা গেলেই বিমানবন্দরটি চালু করা সম্ভব বলছেন জেলা প্রশাসক। 4500 ফিট রানওয়ে আছে, 6000 থেকে 6500 ফিট বর্ধিত করলেই আমাদের এখানে ডোমেস্টিক্যালি এখানে এটা কমার্শিয়াল এয়ারপোর্ট হতে পারে। 1500 ফিট বৃদ্ধি করার জন্য যে জমি একোয়ার করার প্রয়োজন সেই বিষয়ে কাজ করছি। সব বাধা পেরিয়ে বগুড়ায় দ্রুত চালু করা হোক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম, এমন প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বগুড়ার দুধচাচিয়ায় গৃহবধূকে খুন করে ডিপ ফ্রিজে রাখার আলোচিত ঘটনায় পুলিশের রিমান্ডে থাকা মাস্টার মাইন্ড মাবিয়া সুলতানা ও তার সহযোগী সুমন রবি দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার বিকেলে তাদের আদালতে আনা হলে দাপ্তরিক প্রক্রিয়া শেষে রাতে সুমন এবং মাবিয়া হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তাদের জবানবন্দি গ্রহণের পুরো প্রক্রিয়া চলে প্রায় 8 ঘন্টা। এর আগে গেল শুক্রবার আরেক আসামি মুসলিম উদ্দিন আদালতের কাছে জবানবন্দি দেন। পরে মাবিয়া ও সুমনকে কারাগারে পাঠানো হয়। এদিকে সালমা হত্যায় তার ছোট ছেলে সাদকে র্যাব গ্রেফতার করলে রিমান্ডে সম্পৃক্ততা পায়নি পুলিশ। রিমান্ড শেষে তাকেও কারাগারে পাঠানো হয়। তারা আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে। যতদূর জানি, হ্যাঁ, তারা এই হত্যাকাণ্ডের সহিত জড়িত এমনটি বলেছেন।